ঈদের আগে পরে দেশের বিভিন্ন প্রান্তে জামাত ইসলামীর বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিএনপির কঠিন তৎপরতা, জামাত শিবিরের জন্য জরুরি করণীয়। দর্শক, ঈদের আগের দিনেও বেছে বেছে জামাতের যারা স্থানীয় দায়িত্বশীল তাদের বাড়িঘরে হামলা এবং লুটপাট চালিয়েছে বিএনপি। আপনি চিন্তা করেন যে বিএনপির এই সন্ত্রাসী দলটা এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতা এখন আওয়ামী লীগ নেই। এই অবস্থায় যারা জামাত ইসলামীর দায়িত্বশীল তাদের বাড়িঘরে হামলা করে লুটপাট করে, কেমন লাগে? তাও ঈদের আগের দিন। তাদের ঈদ কোথায় গেছে? আপনি কোন দেশে বাস করছেন যে শুধু জামাত নেতা হওয়ার কারণে আপনার বাড়িঘরে হামলা করে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে? ঈদের আগের দিন, ঈদের দিন সেই অভিযোগ করেন। ঈদের পরেও বিভিন্ন জায়গায় জামাত কিভাবে হয়রানি খবর পাওয়া যাচ্ছে। দর্শক, আপনার কোন জমানায় বাস করছেন যে এই স্বাধীন বাংলাদেশে 225 বছর পর ব্যতিক্রমী একটা ঈদ আমরা দেখলাম? সারা বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস। এর মধ্যেও যত ব্যতিক্রমী এবং নেতিবাচক ঘটনা সব বিএনপি ঘটাচ্ছে। বিএনপি তো দুই গ্রুপে মারামারিতে অলরেডি কয়েকজন এই ঈদকে কেন্দ্র করে মারা গেছে। আপনার উইকেট পতন। এখন বিএনপি মারা গেলে মানুষ মজা করে বলে যে উইকেট পতন হয়েছে। আওয়ামী লীগ মরলে যেরকম বলতো উইকেট পতন, এখন বিএনপির ক্ষেত্রেও বলে উইকেট পতন। অর্থাৎ দর্শক, বিএনপির তো ঈদেও উইকেটের পতন হয়েছে। দুইজনের খবর পেয়েছি যে 2 উইকেটের পতন ঈদকে কেন্দ্র করে বিএনপির মারামারিতে। সেটা হোক, ওরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করুক, কিন্তু বাকবিতণ্ডা হতে পারে জামাতের সাথে। কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, দিস ইজ রিয়েলি এক্সেপশনাল, অপ্রত্যাশিত। আপনারা কি করেন? এই সাহসটা পায় কিভাবে? এবং ঘটনা আগের আরেক হামলার ধারাবাহিকতা। একবার জামাতকে পিটিয়েছে, তারপরে আবার ঈদের আগের দিন ওই জামাত নেতাদের বাড়িঘরে হামলা করেছে। এখানে কিছু করণীয় বা দুর্বলতা নিয়ে আলোচনা করতে হবে। কেন এটা পেরেছে? ওই একবার যখন হামলা করেছিল তখন যদি ওই হামলার পাল্টা প্রতিশোধ নিতেন, কে কে হামলা করেছে ওদের ধরে ধরে, ওরা কি চলাফেরা করে না রাস্তায়? আর জামাত শিবিরের লোকজন নাই, ওদের মোটরসাইকেল থামিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে তারপরে বাজারে নিয়ে ছেড়ে দিতেন। উদ্যোগ নেন, সাহস করেন। এই চাঁদাবাজদের পক্ষে জনতা দাঁড়াবে না, জনতা আপনাদের পক্ষে দাঁড়াবে। ওরা সোজা হয়ে যেত, কিন্তু আপনারা কিছু করেননি বলে দ্বিতীয়বার আবার মার খেয়েছেন, আপনাদের ঈদ ম্লান করে দিয়েছে। তো জামাত শিবির করণীয় একটা, রাজনৈতিক হামলার সমাধান হচ্ছে কিসাস। আদালতে মামলা টামলা এগুলো এগুলোতে কিচ্ছু হয় না। পলিটিক্যাল মামলা বলতে কোনো বাংলাদেশের ফৌজদারি মানে বাংলাদেশের জুরিসপ্রুডেন্সে 3টা জিনিস আমরা মজা করে বলি: সিভিল ল, ক্রিমিনাল ল, আর হচ্ছে সিভিল কেস, ক্রিমিনাল কেস, আর পলিটিক্যাল কেস, রাজনৈতিক কেস। অথচ সিভিল এবং ক্রিমিনালের বাইরে জুরিসপ্রুডেন্সে আলাদা কোনো কিছু নেই। তো দর্শক, এই সিভিল, ক্রিমিনাল, পলিটিক্যাল, অতএব পলিটিক্যাল মামলা মানে ওগুলোতে কিছু হয় না, পলিটিক্যাল হত্যাকাণ্ডও কিছু হয় না। অতএব রাজনীতিতে যদি আপনাকে কেউ মারে তাহলে এর বিচার আইন আদালত না, এখন পর্যন্ত বাংলাদেশের কালচার অনুযায়ী এর বিচার হচ্ছে আপনি পাল্টা মার দিবেন। করণীয় এইটাই। বিএনপি নেতার বিরুদ্ধে জামাত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা এলাকায় বিএনপি কর্তৃক জামাত শিবির কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলামীর নেতারা। ঈদের দিন মাগরিবের পর ইসলামী ফাউন্ডেশনের সাবেক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। তাহলে ওই পরিবার বা ওই নেতাদের ঈদটা কিভাবে কেটেছে একটু চিন্তা করেন। আনন্দ ছিল? যারা ঈদের আগের দিন হামলার শিকার হয়, যাদের বাড়িঘর লুটপাট করে, ঈদের যে পোশাক বা টাকা পয়সা ওগুলো মনে হয় নিয়ে গিয়েছে এই সন্ত্রাসীরা। কারণ হামলা করলে সুযোগ পেলে দেখবেন যে এই বিএনপির লোকজন এতটা চেষ্টা হয়ে উঠছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে
তখন মানুষ মানুষকে বাঁচানোর চেষ্টা করে, আর এরা দেখবেন যে কার পকেট থেকে কিভাবে টাকা নেওয়া যায় সেই চিন্তা করবে। এই সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী অভিযোগ করেন, বাউশা ইউনিয়ন পরিষদে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে জামাত 20 মার্চ মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে বিএনপির ইউনিয়ন সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে আতর্কিত হামলা চালানো হয়। এই ঘটনায় জামাতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে 23 মার্চ বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে 30 মার্চ বিএনপি নেতা রেজাউল করিমের ভাতিজা আরাফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাউশা ইউনিয়ন 1 নম্বর দিঘা ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মানে স্থানীয়রা কিন্তু এগিয়ে আসে, অতএব ওই স্থানীয়দের নিয়ে হামলাকারীদেরকে ধরে গিরায় গিরায় পেটাতে হবে। একরাতে শিবির কর্মী মারুফ, মুন্না ও ফয়সালকে কুপিয়ে আহত করা হয়। ওরা টার্গেটলি ধরে ধরে এরকম কোপায়, তা আপনার জানে যে এরা আপনারা কিচ্ছু করবেন না, যার ফলে এরকম ধরে ধরে কোপায়। তো এখন শিবির করে এই স্বাধীন বাংলাদেশে ধরে ধরে যদি এরকম কোপানি খেতে হয়, এটা কেমন ভাই? আপনারা কি করছেন? এটা তো হয় না। একই রাতে শিবির কর্মী মারুফ, মুন্না ও ফয়সালকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সৌরভ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 5 নম্বর ওয়ার্ডে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক, মানে মারা যেতে পারে। আর আপনারা কিচ্ছু করছেন না। আহতদের মধ্যে মারুফ ও মুন্না স্থানীয় বাঘা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। জামাত নেতারা আরও অভিযোগ করেন, ঈদের রাতে বিএনপি সন্ত্রাসীরা জামাত শিবির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। বাউশা ওয়ার্ড সভাপতি জামাতের সভাপতি মিজানুর রহমান শিল্পীর বাড়িতে হামলা চালিয়ে আনুমানিক 2 লাখ টাকার বাদাম লুট করে। মানে বললাম না, বাদাম, টাকা পয়সা, ঈদের পোশাক ওগুলো লুট করে নিয়ে যাবে, এই সন্ত্রাসী নিয়ে যায়। একইভাবে শিবির কর্মী রোহানের বাড়িতে হামলা চালিয়ে নগদ 10,000 টাকা ও 2টি বাইসাইকেল লুট করা হয়। এছাড়া রোহানের মিলেও হামলা চালানো হয়। তা আপনারা কি করছেন? আপনারা কি নাই? আপনারা কি মারা গেছেন? কেন এর প্রতিশোধ নেওয়া হয় না? প্রতিশোধ না নিলে আপনাদেরকে এভাবে প্রতিনিয়ত মাইর খেতে হবে, লিখে রাখেন। আইন আদালতের মাধ্যমে কখনো এগুলো সমাধান হয় না। এদিকে অভিযুক্ত আরাফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের দাবি, ঘটনার সময় আরাফাত বাড়িতেই ছিল। এগুলো তো বলবেই। বিএনপি নেতা রেজাউল করিম জানান, তিনি এই ঘটনা কিছু জানেন না। ওসি যেটা জানান, জামাত ইসলামী একটি মামলা দায়ের করেছে। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। পুলিশ তদন্ত করে স্থানীয় ব্যবস্থা। এইসব তদন্ত, মামলা টামলা এগুলো ফালতু। কে কে হামলা করেছে ধরে গিরায় গিরায় পেটান। একটা টোকা যে দিয়েছে ওকে শাস্তি পেতে হবে, এটা নিশ্চিত করেন। জামাত শিবিরের নেতাকর্মীরা এদেশে নিরাপদে থাকতে পারবে। জামাত শিবিরের ভুলের রাজনীতির কারণে জামাত শিবিরের লোকজন বাংলাদেশে নিরাপদ নয়। অতএব নিরাপত্তার জন্য পাল্টা মাইরের ব্যবস্থা করতে হবে।